হ্যালো সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের গণিতের একটি চূড়ান্ত সাজেশন। এটা হচ্ছে তোমাদের রাইটিং পার্ট। এর আগের ভিডিওতে আমরা তোমাদের এই নৈর্বৃত্তিকগুলো 30টা নৈর্বৃত্তিক আমরা কমপ্লিট করেছিলাম। যারা ভিডিওটা দেখো না অবশ্যই দেখে নেবে। এটার ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবে। এটা হচ্ছে নৈর্বৃত্তিক পার্ট, যেটা আমরা কমপ্লিট করিয়েছি গতকাল। আর এটা হচ্ছে তোমাদের সৃজনশীল পার্ট মানে রাইটিং, যেখানে তোমাদেরকে 5টা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। তো সৃজনশীল প্রশ্ন একটাতে 10 করে, 5টাতে মান 50 এখানে লেখা আছে। এবং পরবর্তীতে বাকি 20 মার্ক হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তো আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর তোমাদেরকে দেখিয়ে দিব এবং সৃজনশীল প্রশ্নগুলো উত্তর কোথায় আছে সেটাও বলে দিব। প্রথমে এখানে লেখা আছে, ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে, মানে 4টা বিভাগ থাকবে, ক, খ, গ, ঘ। তো 4টা বিভাগ থেকে 4টা লিখতে হবে। প্রথমে একটা একটা করে লিখে চলে যাবা তুমি। একটা করে প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রতি বিভাগ থেকে ন্যূনতম তোমাকে একটি করে প্রশ্ন দিতেই হবে, মাস্ট। তুমি চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে তোমাকে। প্রথমে আসি, প্রথমে হচ্ছে ক বিভাগ। ক বিভাগ হচ্ছে তোমাদের পাটিগণিতের বিভাগটা, ঠিক আছে? তো ক বিভাগের প্রথম প্রশ্নটা এখানে দেখে নাও। যেমন 3ক প্লাস 1 তালিকায় বীজগণিতীয় রাশি 325কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। মানে 325কে ভাঙতে হবে দুটো সংখ্যা, যে দুটো সংখ্যাকে বর্গ করলে 325 হবে, এরকম। উদ্দীপকের আলোকে তৃতীয় চতুর্থ পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। এটা প্যাটার্ন থেকে আসছে। অঙ্কনের সত্যতা যাচাই করো। আর গ নাম্বার আছে, রাশিটির প্রথম 100 পদের সমষ্টি নির্ণয় করো। তো তোমরা চাইলে এটা দিতে পারো। আর যারা এটা পারবা না তারা চাইলে এর পরিবর্তে 2 নাম্বার দিতে পারো। মানে হয় 1 দিবা তুমি, নয় 2 দিবা। দুটোটা দেওয়ার দরকার নাই। দুটোটা যদি পারো তাহলে দুইটা দিতে পারো এখান থেকে। তবে অন্যান্য গ্রুপ থেকে আর 2টা দিতে পারবা না তুমি। বুঝাইছো তোমার? তো তুমি ধরো 2 নাম্বার দিলে, 2 নাম্বার সহজ আছে। বলছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলে মুনাফা নির্ণয় সূত্র লেখো। এটা তোমাদের বইয়ে আছে, তাই না? এবং মূলধন নির্ণয় করো। মূলধন নির্ণয় করতে হবে তোমাকে এখান থেকে। একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক। এই অঙ্কের উত্তর তোমরা পেয়ে যাবা তোমাদের আলফাতা গাইডে অথবা লেকচার গাইডে, 2 গাইডে পেয়ে যাবে। একবার শুরুতে এটা আছে। কথা বুঝছো? তুমি 1 নাম্বার করার দরকার নাই, তাহলে 1 নাম্বার করার প্রয়োজন নাই, তুমি 2 নাম্বার করবা খালি, ঠিক আছে? আর যারা 1 নাম্বার পারো তারা 1 নাম্বারও করবা, চাইলে 2টা করতে পারো। যারা 1 2 পারবা, কথা ভালো করে বুঝো, একেবারে খুব ভালো করে কথাটা বুঝো। যারা 1ও পারবা 2ও পারবা তারা 2টাই করতে পারবা, সমস্যা নাই। তবে সত্য হচ্ছে যে অন্য আর যে গ্রুপ যেগুলো আছে ওগুলো থেকে তুমি চাইলে আর 2টা করতে পারবা না। তোমার সত্য যে তোমার নিয়ম হইতেছে যে কোনো একটা গ্রুপ থেকে সর্বোচ্চ 2টা লিখতে পারবা, আর অন্যান্য গ্রুপ থেকে একটা করে। তো আমি ধরে নিলাম যে তুমি খালি 2 লিখছো। কত লিখছো তুমি? খালি 2। তাহলে আমি 2 লিখলাম এদিক দিয়ে, মানে 2 নাম্বার লিখছো তুমি। এরপরে আছে খ বিভাগ, বীজগণিতে। তো বীজগণিতে, এটা বীজগণিতীয় রাশি থেকে আসছে। যেমন x⁻6 মাইনাস y⁻6 কে উৎপাদকে বিশ্লেষণ করো। খুবই সহজ অঙ্ক। প্রমাণ করো যে x⁻6 প্লাস y⁻6 প্লাস 3x² y² z² ইকুয়াল z⁻6। এটা প্রমাণ করতে হবে। মানে বাম পক্ষ আর ডান পক্ষ, বাম পক্ষ এটা দিয়ে লিখবা, লেখার পরে ডান পক্ষ প্রমাণ করবা। দুইভাবে করা যাবে এটা। আরেকটা বলছে যদি x প্লাস ওয়াই ইকুয়াল 5 হয়, x মাইনাস ওয়াই ইকুয়াল 3 হয়, z² এর মান নির্ণয় করো। এটা সহজ। মানে এই বীজগণিত অঙ্কটা খুবই সহজ। এটার উত্তর আলফাদা গাড়ি পেয়ে যাবা অথবা লেকচার গাড়ি পেয়ে যাবা। তাহলে এটা আমি ধরে নিলাম তুমি 3 নাম্বার করবা। বীজগণিতে কত নাম্বার? 3 নাম্বার। তাহলে তোমার অঙ্ক কয়টা গেল? এই 2 নাম্বার করছো আর 3 নাম্বার করছো, 2টা অঙ্ক গেছে তোমার, ঠিক আছে? তাহলে আমার সত্য ছিল যে একটা বিভাগ থেকে, মানে খ বিভাগ ক বিভাগ সব বিভাগ থেকে একটা একটা করে দিব। যেহেতু আমি 3 করে ফেলছি, আমি আর 4 করবো না। 4 আর করবো না। আর যারা 3 পারবা না তারা 4 করবা। স্ক্রিনশট নিয়ে নাও। যেমন এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো বলছে, a প্লাস বি সরল করতে বলছে, এবং দেখাও যে b ইন্টু সি ভাগ x² মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়াল 1 বাই x মাইনাস 3। এটা একটু টাফ আছে 3 নাম্বার থেকে। 4 নাম্বার একটু টাফ, মানে হালকা কঠিন 3 নাম্বার থেকে। তো যারা 3 নাম্বার পারবা না, 4 নাম্বার পারবা, তাহলে যারা শুধু 4 নাম্বার করবা, 3 নাম্বার দরকার নাই। আর নয়তো তোমরা খালি 3 নাম্বারই করবা। তাহলে আমাদের অঙ্ক গেছে 2টা, মানে তুমি করার মতো আর কি। গ বিভাগ থাকবে জ্যামিতি। 2টা অঙ্ক দিবে তোমাকে, 5 6, যে কোনো একটা অঙ্ক করবে এখান থেকে, যে কোনো একটা অঙ্ক করবে এখান থেকে। একটি সমান্তরালে দুটি সন্নিহিত বাহু 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। সন্নিহিত বাহু 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার তুমি স্কেল দিয়ে আঁকিয়ে ফেলবা, ঠিক আছে না?
এরপর অন্তর্ভুক্ত কোণ চাঁদা দিয়ে 60 ডিগ্রি কোণ আঁকবা। এরপর অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটা আঁকতে হবে, খুবই সহজ সামান্তরিক আঁকা। যারা জ্যামিতি পারো না তাদের জন্য মেবি আচ্ছা একটু দেখতে পারো, যারা জ্যামিতি পারো না তারা অঙ্কটা দেখিও তো, খুবই সহজ অঙ্ক, একবার খুবই সহজ 5 নাম্বারটা। অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকের বৃহত্তম কর্ণের সমান কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁকো, একটা বর্গ আঁকতে বলছে। সামান্তরিক আর বর্গ প্রায় সেম, বর্গ একবারে সোজা হবে আর কি, আর সামান্তরিকটা একটু বাঁকা হবে, একই সহজ আছে 5 নাম্বার। একটু গাইড থেকে খুঁজে বের করে এটা এটা ভালো করে দেখে যাইও, এটা 10-এ 10 পাবা যদি লিখতে পারো। ওকে, তাহলে যে যারা 5 নাম্বার দিবে তাদের 6 নাম্বার দেওয়ার দরকার নাই, আর যারা 5 নাম্বার দিবে না তারা 6 নাম্বার দিবা। ঠিক আছে, আমি টোটাল 5টা লিখতে হবে, প্রতি বিভাগ থেকে একবার একটি হলে মাস্ট লিখতে হবে আমাকে। তো আমি গ বিভাগ থেকে তো 5 নাম্বার লিখে ফেলছি, আমার 6 নাম্বার দরকার নাই। এবার লাস্টের বিভাগ আছে ঘ বিভাগ। ঘ বিভাগের তথ্য উপাত্ত একবার সহজ অধ্যায়, এটা একেবারে সহজ অধ্যায়, মানে যারা একটু ডাল স্টুডেন্ট তাদের জন্য এটাতে বেশি বেশি পাওয়া যাবে একেবারে। তুমি এখানে 7 নাম্বারও করবা এবং 8 নাম্বারও করবা। কেন জানো, তুমি এখানে 7 নাম্বারও করবা 8 নাম্বারও করবা, কারণ আমার সত্য ছিল না একটা, যে ভাই তুমি চাইলে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করবা, ঠিক আছে, যে কোনো একটা বিভাগ থেকে বাদ দিয়ে আরেকটা লিখে দিতে পারবা চাইলে, বুঝছো নি? তাহলে আমি এদিক থেকে গ বিভাগ থেকে 7 নাম্বার করলাম, তাহলে আমার অঙ্ক হইলে 4টা, এই জন্য 8 নাম্বারও করে দিব আমি, মানে 5টা হয়ে গেছে অঙ্ক আমার। সোজা কথা কি, সোজা কথা হচ্ছে তুমি যেহেতু এই অধ্যায়টা সহজ বেশি, এই অধ্যায় থেকে 2টা লিখে দিবা 7 আর 8, আর বাকি অধ্যায়গুলো থেকে বাকি বিভাগগুলো থেকে একটা একটা করে লিখবা। যেমন ক নম্বরে বলছে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করো, খুব সহজ একেবারে। প্রাপ্ত নম্বর প্রথম বক্সে বসবে, গণসংখ্যা দ্বিতীয় বক্সে বসবে, 3 নম্বর বক্সে গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা বসবে। মানে 6-এর সাথে 8 যোগ করে দিবা প্রথমে, তারপর যত আসবে তার সাথে 13 যোগ করবা, তার সাথে 10 যোগ করবা, এভাবে ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হয়। এর থেকে সহজ আর কিছু হতে পারে না। আর গত একেবারে সহজ, প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। আর গ নম্বরে বলছে আয়ত লেখো আঁকো, মানে গ্রাফ চার্ট আঁকতে হবে তোমাকে। এই অধ্যায়টা মোটামুটি সবাই পারে, সব মাদ্রাসায় সব স্কুলে অধ্যায়টা করাই ফেলা আগে আগে, তো আমি আশা করবো এটা তোমরা পারো। আর 8 নাম্বারে করবা তোমরা। 8 নাম্বারে বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, শ্রেণী সংখ্যা কিভাবে নির্ণয় করবা, পরিসর নির্ণয় করবা প্রথমে, তারপরে খ নাম্বার ক্রমযুক্ত গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো। হাই, এর থেকে সহজ আর হইতে পারে না। এখানে শ্রেণী ব্যবধান 5 ধরবা প্রথমে, সর্বনিম্ন সংখ্যা বের করবা, তারপরে সর্বোচ্চ সংখ্যা বের করবা। ঠিক আছে, শ্রেণী ব্যবধান 5 ধরে তুমি আগে একটা শ্রেণী সংখ্যা তৈরি করবা, মানে শ্রেণী এই কি বলে এটা শ্রেণী ব্যক্তি তৈরি করবা, তারপর গণসংখ্যা তৈরি করবা, তারপর ক্রমযুক্ত গণসংখ্যা। টোটাল এখানে 4টা বক্স হবে ট্যালি সহ খ নম্বরে। গ নম্বর বলছে প্রদত্ত নম্বরের মধ্যক নির্ণয় করো, মধ্যক নির্ণয় সূত্র দিয়ে মধ্যক নির্ণয় করবা। ঠিক আছে, তাহলে এবার ভালো করে খেয়াল করো, তুমি কয়টা অঙ্ক দিচ্ছ, এখান থেকে 8 দিলে, এখান থেকে 7 দিলে, কয়টা অঙ্ক, 2টা অঙ্ক গেল। গ বিভাগ থেকে খালি একটা দিবা 5, 3টা অঙ্ক গেল। খ বিভাগ থেকে একটা দিবা খালি 3, 4টা অঙ্ক গেল। আর ক বিভাগ থেকে একটা অঙ্ক দিবা খালি 2 নাম্বার, তাহলে কত, 5টা অঙ্ক গেছে গেছে। তাহলে নিয়মটা কি, এখানে কাহিনীটা কি, ক বিভাগ থেকে দিলাম একটা, খ বিভাগ থেকে দিলাম একটা 2টা, গ বিভাগ থেকে দিলাম একটা 3টা, এবং খ বিভাগ থেকে প্রথম একটা দিছি 7 নাম্বার, তাহলে 4টা। যেহেতু আমাকে 5টা লিখতে বলছে, তাহলে আর একটা পাত্রে যে কোনো বিভাগ থেকে লিখতে পারবো, ক বিভাগ থেকেও পারবো, খ বিভাগ থেকে, গ বিভাগ থেকে, ঘ বিভাগ থেকে। তাহলে আমি লিখবো ঘ বিভাগ থেকে, কারণ আমার কাছে এটা সহজ লাগতেছে। এই জন্য তুমি বলো যে না ভাই আমি 8 নাম্বার পারবো না, না ভাই আমি 8 নাম্বার পারবো না, তাহলে তুমি যে কোনো একটা বিভাগ থেকে একটা মিলাই দাও, কারণ আমার এখন তাহলে অঙ্ক 4টা হয়েছে মাত্র। তাহলে ক খ গ ঘ যে কোনো একটা বিভাগ থেকে যে কোনো একটা তুমি চাইলে এখন লিখে দিতে পারবা। আমি তো বলবো অবশ্যই 8 নাম্বার লিখবা। এই গেল তোমাদের সৃজনশীল প্রশ্নের কাহিনী। এবার আসো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মান কত, 20। মানে তোমাকে এখানে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেওয়া আছে প্রশ্ন কয়টা, 1 2 3 4 থেকে শুরু করে দেখো অনেকগুলো প্রশ্ন, কয়টা, 15টা প্রশ্ন দেওয়া আছে। তোমরা কয়টা করবা, যে কোনো 10টা প্রশ্ন করবা তোমাদের সুবিধার্থে। আমি আচ্ছা এটা হচ্ছে নিয়ম হচ্ছে, আসলে এগুলো তোমরা ডিরেক্ট গাইড থেকে বা আলফাতা গাইড থেকে, লেকচার গাইড থেকে করে নিবা। ওকে, এরপরেও যাদের কাছে একেবারে গাইড নেই, আলফাতাও নাই, লেকচারও নাই, কোনো গাইড নেই, তাদের জন্য শুধুমাত্র আমি উত্তরগুলো রেডি করছি। একটা একটা উত্তরগুলো দেখে নাও, আমি এখন বোঝানোর সময় নেই, আমি জাস্ট একটা একটা দেখে দিচ্ছি, কারণ এগুলো অনেকে বুঝবো অনেকে বুঝবা না। এখানে কথা বুঝে আসছে? এখন উত্তরগুলা হয়তো তোমার গাইডের সাথে হুবহু মিলবে না, আমার উত্তরগুলা আমি ভিন্নভাবে করছি, এটা এই জন্য। সো যাদের কাছে গাইড নেই তারা এটা দেখো, আর যাদের কাছে গাইড আছে দয়া করে তোমরা গাইড থেকে উত্তরগুলো খুঁজে বের করে নাও। এই যে 1 নাম্বার উত্তর, খুব সুন্দর করে দেওয়া স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে 2 নম্বরে বলছে 50 ও 65 দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে দুটি ভিন্ন উপায় প্রকাশ করো। মানে 50 কেমন ভাগে ভাঙাও যেন দুইটা বর্গে যোগ হয়, যেমন 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 5 5 25, 5 5 25, 50। বুঝেছেন? আরেকটা উপায় কি,
এ 50 1 প্লাস 49 এক স্কোয়ার বা 7 স্কোয়ার, তাহলে ও কি 50 হচ্ছে। মানে দুইটা বর্গের সমষ্টি, সোজা কথা। 65 কে সেম ভাবে ভাঙাইছি আমরা। 2 নাম্বার উত্তর গেল। এরপরে 3 নাম্বার উত্তর প্রশ্ন দেখো, একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের এত অংশের সমান হলে ক্ষতি কত হবে। খুব সুন্দর করে দেওয়া আছে, ক্রয় মূল্য x ধরে বের করছি আমরা। ক্ষতি কত পার্সেন্ট, 20% ক্ষতি হবে। স্ক্রিনশট নিয়ে দেন বাসায় প্র্যাকটিস করো, আর যাদের গাইড আছে গাইড থেকে করো অঙ্কগুলা। 4 নাম্বার 12% মুনাফা 1000 টাকা ব্যাংকে রাখলে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে। 12% টাকা 1000 টাকা ব্যাংকে রাখলে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে। ঠিক আছে, 4 নাম্বার প্রশ্ন উত্তর দেখো, মূলধনের মান মুনাফার হার সময় দিলাম, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তো আমরা জানি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n, সেই সূত্র অনুযায়ী করে ফেলছি। তাহলে কত আসতেছে 1254.40 টাকা। 5 নাম্বার প্রশ্ন সমাধান দেখো, x মাইনাস ওয়াই ইকুয়াল 2 দেওয়া আছে, x y ইকুয়াল 5 দেওয়া আছে, দেখো তো ঠিক কিনা। হ্যাঁ, x প্লাস ওয়াই হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র দাও। a প্লাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab জানি। a মাইনাস b এর মান কত বসাইছে, 2 বসাইছে, x y এর মান বসাইছে 5, এভাবে সমাধান করে ফেলছে। বের হইছে কত 24। তো x প্লাস ওয়াই হোল স্কয়ার মান 24 বের হইছে, শেষ। 6 নাম্বার প্রশ্নে আসো, আর একটু জুম করব। এবার দেখো, এটার লসাগু নির্ণয় করতে বলছে। একটা তিনটা সমীকরণ দিছে এখানে, তিনটা সমীকরণ দিছে এখানে, সরি তিনটা রাশি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, 3 নাম্বার রাশি, তিনটা রাশি দিয়ে এগুলো কি বলছে, কি করতে বলছে, লসাগু নির্ণয় করতে বলছে। লসাগু নির্ণয় করছে, দেখো উত্তর কত বেরিয়েছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। খুবই সহজ, বাসায় এগুলো প্র্যাকটিস করো, খাতায় খাতায় তুলে নাও প্রয়োজন হলে। আর এভাবে তোমাদের জন্য কেউ উত্তর রেডি করে এভাবে দিবেও না, ঠিক আছে। তোমাদের জন্য আমি আলাদা করে সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর রেডি করছি। 7 নাম্বার দেখো, এতকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো এটাকে লঘিষ্ঠ আকারে লব, লব মানে কোনটা উপরেরটা, হর মানে কোনটা নিচেরটা। হ্যাঁ, লব আর হর আলাদা আলাদা করে লিখে তারপর লঘিষ্ঠ আকারে প্রকাশ করছে। এক্স প্লাস 5 ডিভাইডেড বাই এক্স প্লাস 6, এটা তোমাদের নৈর্বৃত্তিকে ছিল মনে হয়, গতকাল পড়িয়েছিলাম। 7 নাম্বারে পরে এবার আসো 8 নাম্বারে, বলছে ভাগ করো। এটাকে এটা দিয়ে, সরি এইটাকে দিয়ে এটাকে ভাগ করো, এই দুইটা আলাদা আলাদা দিচ্ছে, মাঝখানে ভাগ চিহ্ন। তাহলে প্রথম ভগ্নাংশের লব মানে প্রথমের অংশের উপরের অংশটা, লব মানে উপরের অংশটা, ঠিক আছে। প্রথম ভগ্নাংশের হর, এই যে প্রথম ভগ্নাংশের এটার হর, এই লাইনটা। তো এবার এটা দিয়ে ভাগ করে, অর্থাৎ প্রদত্ত রাশি ভাগ করে দেখাইছে। এটা উল্টে দিছে, উল্টে দিলে এই যে আমি যদি ভাগের বদলে জোর করে গুণ দিই, এখানে দেখো গুণ দিছি না, গুণ দেওয়ার মানে কি জানো, উল্টে যাবে, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, যেটা এখানে হয়েছে। সহজ আছে উত্তর এটা। 9 নম্বরে বলছে একটি রম্বসের কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গ মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার। লেখা আছে রম্বসের ক্ষেত্রফল দিয়ে বের করছে কর্ণদ্বয়ের গুণফল। খুবই সহজ অঙ্ক, তাই না। এটা করতে পারলে 2 দিয়ে দিবে তোমাকে। 10 নম্বর প্রশ্ন, একটি ঘনকের ধার এত সেন্টিমিটার হলে, মানে 3.5 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমি করে ফেলবো এটা একেবারে সহজ। 6 ইন্টু 3.5 হোল স্কোয়ার, কারণ আমার ধার হচ্ছে 3.5, টোটাল 73.5 বর্গ সেন্টিমিটার। 11 নম্বর প্রশ্ন, কোন উপাত্তগুলোর জানা থাকলে একটি চতুর্ভুজ অঙ্কন করা যায়। দেখি তো প্রশ্নটা আবার, কোন উপাত্তগুলো জানা থাকলে একটি চতুর্ভুজ অঙ্কন করা যায়। তাহলে আমার 5টি জিনিস জানা লাগবে চতুর্ভুজ আঁকতে হলে, এটাও তোমাদের এতে ছিল নৈর্বৃত্তিকে। 4টি বাহু লাগবে, একটি কোণ লাগবে, 4টি বাহু জানা থাকতে হবে, একটি কর্ণ জানা থাকলে চতুর্ভুজ আঁকা যাবে। মানে এই 5টি জিনিসের যে কোনো একটি জিনিস যদি আমি জানি, তাহলে একটা চতুর্ভুজ আঁকা যাবে, বুঝছো। এরপরে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি লেখো। তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য কোনটা, লিখে আছে এই যে এটা মুখস্থ ডিরেক্ট, এটা ভুল 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 করা যাবে না এটাতে। তারপর এখানে 13 নম্বরে বলছে 24 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে তুমি কি করবা, শ্রেণী সংখ্যা যখনই আমাকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলবে, তোমার ওই সৃজনশীল প্রশ্ন ছিল এরকম শ্রেণী সংখ্যার কথা, তাহলে আমি প্রথমে পরিসর বের করবো। পরিসর বের করার নিয়ম হচ্ছে কি, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, বেরোচ্ছে কত 17। তাহলে শ্রেণী ব্যবধান দেওয়া আছে 10 করে, কিভাবে, কারণ সর্বোচ্চ সংখ্যা কত। আচ্ছা শ্রেণী ব্যবধান আমি 10 করে ধরবো, যে 10 করে যদি ধরি শ্রেণী ব্যবধান, তাহলে শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান, তার মানে 17/10, 1.7। 1.7কে আমরা লিখবো কত, 2 লিখবো, কারণ আমরা দশমিক উত্তর এগুলো নিই না, দশমিক উত্তর আমরা নিই না। কত নম্বর গেল এটা, 13 নম্বর। 14 নম্বর আসলে
এরা যেভাবে করছে 50 জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় নিচে দেওয়া হলো, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে 14 নম্বর প্রশ্ন আমাদের, তাই না? তাহলে মধ্যক শ্রেণী, আল্লাহ, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। একটু ভুল হয়ে গেছে, আমি এটা প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে এখানে, আমি মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করছি। দেখো মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু, তারপরে 14 নম্বর দেখা দরকার নাই তোমার, হয়েছে। তবে আমি অন্য আরেকটা অঙ্ক করে ফেলছি 14 নম্বরে, লাগবে না তো তোমার। যারা প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে পারো তারা ওইটাই করবা। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কত আমি বলে দিই, এখানে বলে দিই তোমাকে আমি। এখানে প্রচুরক শ্রেণী কোনটা দিকে বলো তো? সবচেয়ে গণসংখ্যা বেশি যার, সে হচ্ছে প্রচুরক শ্রেণী। তার মানে প্রচুরক শ্রেণী হচ্ছে এটা, মানে 61 থেকে 70 হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। কেমনে বুঝলাম? কারণ 13 এখানে সবচেয়ে বেশি, 6, 8, 13, 10, 8, 5 এর মধ্যে 13 বড় না? তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে যে 61 যোগ 70 ভাগ 2, যা আসবে তা উত্তর। কথা বুঝাচ্ছে কি বলছি আমি? ওই আচ্ছা, অলরেডি লেখছে এরা। 61 যোগ 70, তোমার প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কি লিখবা তুমি? 61 যোগ 70 ভাগ 2, উত্তর আসবে 65.5। আমার এখানে একটু ভুল হয়েছে, কারণ এখানে আমি কি লিখছি, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু বের করে ফেলছি। তুমি শুধু বলবা যে কি ভাই, তুমি শুধু এতটুকু লিখবা, এই মধ্যকের জায়গায় লিখবা কি প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, লিখে এটা লিখে দিবে ডিরেক্ট 61 যোগ 70 ভাগের 2। আর এগুলো সব ঠিক আছে, এই লাইনটা পুরো ঠিক আছে, এই লাইনটা লিখলে হবে তোমার খালি। কথা বুঝে আসছে? দরকার হলে 14 নম্বর বাদ দাও না বুঝলে। 15 নম্বর বলছে যে এই এত সংখ্যাগুলোর মধ্যক কত, মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে এটা মধ্যক নির্ণয় করার জন্য আমি ঊর্ধ্বক্রমে সাজাবো, ছোট থেকে বড় আকারে সাজাইলাম। ছোট থেকে বড় আকারে মানে কি ঊর্ধ্বক্রমে। তাহলে মোট সংখ্যা 14, যার জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে সূত্র এটা, জোড় সংখ্যা হলে সূত্র কোনটা? এটা, বুঝছো? এই সপ্তমতম পদ পর 8তম পদ, কারণ এখানে 14, 1, 2, 3, 4, ঠিক আছে, 7 আর 8তম পদ ভাগ 2। তাহলে 19 এবং 8তম পদ। সপ্তমতম পদ হচ্ছে 19, 8তম পদ হচ্ছে 21। তাহলে মধ্যক হচ্ছে 20। বুঝাইছে? 15 নম্বরও শেষ। ও আই থিঙ্ক তোমাদের তো শেষ, আর তো নাই। তো আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন সব দেখিয়ে দিলাম। সৃজনশীল প্রশ্নগুলো তোমরা গাইড থেকে বের করে নাও। আই থিঙ্ক তোমাদের পরীক্ষা ভালো হবে। আর অবশ্যই উপকৃত হয়ে থাকলে কমেন্ট করবা, লাইক করবা, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।